কাব্যকে উচিত শিক্ষা দিয়ে গীতাকেই বিয়ে করার প্রস্তাব দিল স্বস্তিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে মিসেস মুখার্জি অর্থাৎ গিন্নির শাশুড়ি মা চলে এসেছিল গীতার সাথে কথা বলতে, কিন্তু জানেই না যে অ্যাডভোকেট গাঙ্গুলি হলো গীতা। এরপর যখনই গীতা ওদেরকে দেখে তাড়াতাড়ি করে সেখান থেকে সরে যায়। সাত্বিক তখন বলে, কেসটা আমি ঠিক বুঝতে পারলাম না, অ্যাডভোকেট গাঙ্গুলি কেন এখান থেকে সরে গেল, কেন উনি আমার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে পারলো না, বা তুমি বুঝতে পারলে কেসটা ঠিক কি হলো? আর তখন সাত্বিকের মা বলে, না রে সাত্বিক, আমি নিজেও এটা বুঝতে পারিনি ঠিক কি হলো আর কেনই বা হলো, এটা আমার মাথাতেও খুব একটা ঢুকছে না। আর তখনই গীতার বাবা ভয় পেয়ে যায়। আর অন্যদিকে তখন গিনির মা বলে, চলুন না বেয়ান, আপনি একটু চা খেয়ে যাবেন আমাদের বাড়ি থেকে। এরপর মিসেস মুখার্জি বলে, কখনো না, আপনাদের বাড়িতে তো ওইসব সস্তার চা পাতার গুঁড়ো দুধ ইউজ হয়, ওসব চা আমরা খাই না। আমাদের বাড়িতে কত টাকা দামের চা আসে সেটা জানেন? অবশ্য আপনি বা কি করে জানবেন? এই যে পদ্ম তো এখানেই দাঁড়িয়ে রয়েছে। বাই দা ওয়ে পদ্ম, তুই তো কখনো বলিসনি যে তুই যেই কলোনিতে থাকিস আর সেই কলোনিতেই থাকে অ্যাডভোকেট গাঙ্গুলি, এটা কেন বলিসনি? পদ্ম তখন আর কিছু বলতে পারে না। আর অন্যদিকে গীতা লুকিয়ে লুকিয়ে সমস্ত কথাই শুনতে থাকে। তখনই গীতা বলে, এই মহিলার এইসব চ্যাটাং চ্যাটাং কথা আর বন্ধ হবে না কখনো। এর মধ্যেই তখনই সাত্বিকের শাশুড়ি মা মানে গিনির মা বলে, বাবা সাত্বিক, তোমাকে খুব ভালোবাসে আমার বড় মেয়ে গিনি, তুমি ওকে ভুল বুঝো না, তুমি ওর সাথে মন দিয়ে সংসার করো, দেখো ও তোমাকে অনেক সুখে রাখবে। তখনই সাত্বিক বলেন, না, আমি আপনার ছোট মেয়ে গীতাকে ভালোবাসি, গিনিকে নয়। আগেও বলেছি আর এখনও বলছি, আমি গিনির সাথে সংসার করতে চাই না আর চাইবও না। কথাটা শোনার পরে গিনির মায়ের খুব খারাপ লাগে। এরপর সাত্বিকরা সেখান থেকে চলে যায়। আর তখনই গীতা বেরিয়ে আসে। গীতার মা তখন বলে, তুই কোথায় ছিলিস? গীতা বলে, ওই যে সাইডে লুকিয়েছিলাম। তখনই গীতাকে বলে গীতার মা, শুনলি তো জামাই কি বলল? কি করব আমি বুঝতে পারছি না। একদিকে আমার বড় মেয়ের সংসার আর অন্যদিকে তুই, এই দুটোর মাঝখানে পড়ে বুঝতে পারছি না কি করা উচিত। জামাই তোকে ভালোবাসে গীতা। গীতা তখন বলে, আমাকে না, আমার নামটাকে ভালোবাসে, বুঝতে পেরেছ? এইদিকে অগ্নিজিৎ মুখার্জি তো প্রচণ্ড রেগে গেছে গীতার কাণ্ড কারখানা দেখে। আর গীতা যে এইভাবে মিডিয়ার কাছে ডিরেক্ট স্টেটমেন্ট দিয়েছে, এটা তো কোনোভাবেই মেনে নিতে পারছে না। তখনই প্রচণ্ড রেগে গেছে অগ্নিজিৎ মুখার্জি আর বলে, যেটা হচ্ছে সেটা মেনে নেওয়া যায় না। মিডিয়ার কাছে আমাকে একটা হাসির খোরাক তৈরি করে দিয়েছে। না 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 না, আমাকে তো এইভাবে চুপ করে থাকলে হবে না। তখনই সাত্বিকের বোন বলতে থাকে, পাপা, ওই মেয়েটার জন্যই তো সব কিছু হচ্ছে। ওই মেয়েটাকে না একদম ছাড়া যাবে না। ওই মেয়েটার জন্য ওই স্বস্তিক কাব্যাকে শেষ পর্যন্ত আংটিটা পরালেও পর্যন্ত না, এর একটা হেস্ত নেস্ত করতেই হবে। আমি তোমাকে বলছি পাপা, ওই মেয়েটাকে তুমি ছাড়বে না, ওকে তুমি উচিত শিক্ষা দাও। অগ্নিজিৎ মুখার্জি ভাবে, কি করে গীতাকে উচিত শিক্ষা দেওয়া যায়। কোর্টে যেভাবে আমার আজকে হ্যারাসমেন্ট হয়েছে সেটা তো এত তাড়াতাড়ি মেনে নেওয়া যাবে না। আমাকে একটা না একটা উপায় ঠিক বার করতেই হবে, যেভাবেই হোক না কেন। অন্যদিকে চলে এসেছে মিসেস মুখার্জি আর বলে, তুমি থেমে থাকবে না অগ্নিজিৎ, আমি তোমাকে বলছি ওই মেয়েটা একটা চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, ওর একটা ব্যবস্থা তোমাকেই করতে হবে, যেভাবেই হোক না কেন। অগ্নিজিৎ বলে, আমি নিজে সবটা দেখেছি, তাই আমাকে কিছু বলতে হবে না। আর সহ্য করতে না পেরে গীতাকে ফোন করে দেয়। তখনই গীতা বলে, বলুন ফোন করেছেন কেন মিস্টার মুখার্জি, কি চাইছেন আপনি? আপনার আসল মুখোশটা সবার সামনে খুলে দিয়েছি বলে আপনার কষ্ট হচ্ছে, তাই না? আমি জানি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু আপনার যেই কাজটা করার উচিত ছিল সেটা আপনি করেননি। আপনাদের বাড়ির পরিচারিকা পদ্মর সাথে এত বড় অন্যায় হয়েছে জেনেও আপনি কেসটা ধামাচাপা দিতে চেয়েছেন। তাতে কি লাভ হলো? কিছুই লাভ হয়নি আর হবেও না। এবারে তো আপনি উচিত শিক্ষা পাবেন। আর এই কৃপানের এমন শাস্তির ব্যবস্থা করব না যে কোনোদিনও আর বাইরে বেরোতে পারবে না। অগ্নিজিৎ চুপ করে সবটা শোনার পর বলে, এই গীতা, অনেকক্ষণ ধরে তুমি আমাকে এই সমস্ত কথা শুনিয়ে যাচ্ছ। ভুলে যেও না, তোমার থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি। কতদিন আছো এই লাইনে? তুমি যে আমার সাথে এইভাবে কথা বলছো। গীতা তখন বলে, আমি কতদিন আছি সেটা না ভেবে আপনি এই লাইনে থেকে কি করেছেন আর কি করেননি সেটা ভাবুন। সেটা ভাবলে আপনার উপকার হবে, বুঝেছেন? আর আপনি আপনার স্ত্রীকে কেন পাঠিয়েছেন? উনি আইনের কি বোঝে? হ্যাঁ, উনি আইনের আ বোঝে? অবশ্য আয়ের অটা বোঝে কিনা সেটাও
একটা সন্দেহ আছে। এর আগের অক্ষরগুলো কিছু জানে না, কখও জানে না। তাকে পাঠিয়েছে আমার কাছে। খবরদার বলছি, একটাও বাজে কথা বলবেন না, বলেই ফোনটা কেটে দেয়। তখন মিসেস মুখার্জি মানে অগ্নিজিতের স্ত্রী বলে, কি বলল? অগ্নিজিৎ বলে, মেয়েটার বড্ড বেশি সাহস, ওকে আমি ছাড়বো না। এরপর পদ্ম চলে গেছে গীতার কাছে। আর গীতা তখন বলে, কি ব্যাপার তুমি এখানে? পদ্ম বলে, আসলে তোমার মা বাবা একটা কথা বলছিল, তোমার বিয়েটা দিতে হবে। এর মধ্যেই তখনই স্বস্তিক ফোন করেছে গীতাকে আর বলে, গীতা গীতা আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি তোমার জন্য সব করতে রাজি, তুমি যদি বলো এখনই আমি তোমাকে নিয়ে মন্দিরে বিয়ে করব। বলো না, বলো না, তুমি আমাকে ভালোবাসতে পারো না? চুপ করে থেকো না গীতা, আমার উত্তরটা শোনাটা খুব দরকার, আমি তোমাকে খুব ভালো রাখবো। কিন্তু গীতা তখন বলে, আপনি কেন বুঝতে পারছেন না? ঠিক তখন কাব্যা ফোনটা কেড়ে নেয়। আর গীতা তখন বলে, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, সেটা সম্ভব না। কাব্যা তখন বলে, তোমার জন্য আজকে স্বস্তিক আমাকে এইভাবে অপমান করেছে। আমার হাতে, আমার অনামিকা আঙ্গুলে আর আংটিটা ঢোকার কথা ছিল কিন্তু ঢোকেনি, ওই আংটিটা নিয়েও তোমার কাছে গেছে। আমি পারছি না এগুলো মেনে নিতে। কেন কেন তুমি আমাদের জীবন থেকে সরে যাচ্ছ না? তখনই গীতা বলে, আমি আপনাদের জীবনে কোনোভাবেই বাধা হয়ে দাঁড়াইনি। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি আপনার উডবিকে কেড়ে নিতে চাইনি আর চাইবও না, বুঝতে পেরেছেন? আপনি আপনার হবু বরকে নিজের কন্ট্রোলে রাখুন। তখন বলেই ফোনটা কেটে দেয়। স্বস্তিক তখন বলে, তোমার এত বড় সাহস হয় কি করে কাব্যা? তুমি ফোনটা কেন কেড়ে নিলে? তুমি কেন গীতার সাথে এরকম অসভ্যতামি করলে? আমি তোমাকে কখনোই ক্ষমা করব না, আর আমি তোমাকে কখনো মেনেও নিতে পারবো না। এই কথাটা কান খুলে শুনে রাখো। তখনই কাব্যার খুব খারাপ লাগে যে স্বস্তিক তার সাথে এতটা খারাপ ব্যবহার করছে, কেন, কিসের জন্য, বলেই চলে যায়। তখন মায়েকে এসে বলে, খারাপ লাগছে তাই না কাব্যাদি? সেটাই স্বাভাবিক, আসলে তোমার আর আমার প্রবলেমটা অনেকটা একই। কৃপান তো আমাকে এই রকমভাবে ছেড়ে দিল, আর দেখো স্বস্তিকও তোমাকে ছেড়ে দিচ্ছে, তাই না? ঠিক তখনই কাব্যা বলে, তোমার প্রবলেমটা আলাদা নায়ক, আর আমার প্রবলেমটা সম্পূর্ণ আলাদা। স্বস্তিক যে এরকমটা কিছু করতে পারে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি, আর কৃপান যেটা করেছে সেটা অন্যায় করেছে। অন্যদিকে ভজন অগ্নিজিতের সাথে প্ল্যান করতে থাকে কিভাবে গীতাকে কোর্টে মার্ক দেওয়া যাবে। তারপরেই বলে, আচ্ছা স্যার, আমরা তো একটা কাজ করতেই পারি, স্যান্ডিরা যেই 4জন ছিল, আসলে জগদ্ধাত্রী পুজোর দিন পদ্ম যেভাবে ছুটছিল, পদ্মকে ধরে ফেলেছিল গীতা, তারপর ওই 4জনকে শায়েস্তা করেছিল নিজের হাতে। আমরা যদি ওই স্যান্ডিদেরকে 4জনকে বদলে দিয়ে 4টে গুন্ডাকে ওখানে দাঁড় করিয়ে দিই, তাহলে কেমন হবে? অগ্নিজিৎ বলে, এ সমস্ত কথা তুমি বলবে না ভজন, তুমি অগ্নিজিতের জুনিয়র আর তুমি এই সমস্ত কথা বলছো? আইনের বিরুদ্ধে গিয়ে আমি কোনো কাজ করতে পারবো না। কিন্তু ভজন অগ্নিজিৎকে কনভিন্স করতে থাকে আর বলে, গীতাকে মাত দিতে গেলে কিন্তু এই ছল চাতুরিটা নিতেই হবে স্যার, এছাড়া আর কোনো উপায় নেই। আর অন্যদিকে গীতা সেটাই সন্দেহ করতে থাকে আর পদ্মকে বলে, পদ্ম 14 দিন পরে তো কৃপান আবারও জেল থেকে মুক্তি পেয়ে কোর্টে যাবে, সেখানেই ওই অগ্নিজিৎ মুখার্জি কিছু একটা কলকাঠি নাড়বে, পদ্ম কিছু একটা কলকাঠি নাড়বে, জীবনের রিস্ক আছে। কথাটা শুনেই পদ্ম ভয় পেয়ে যায়, আর অগ্নিজিৎ প্ল্যান করার আগেই গীতা সন্দেহ করেই নেয় যে এমন কিছুই ঘটতে পারে।